5টার অ্যালার্ম বাজতেই ঘুম ভাঙলো শেহরাজের। চোখ বন্ধ রাখা অবস্থায় হাতড়ে অ্যালার্ম বন্ধ করলো সে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সুমু আস্তে পৃষ্ঠে জড়িয়ে তার বুকের উপর ঘুমিয়ে আছে। শেহরাজ ভাবলো রাতে সে তার বউয়ের বুকের মধ্যেই ঘুমিয়েছিল, আর এখন তার বউ তার বুকের মধ্যে। ব্যাপারটা দেখে আলতো হাসলো সে। সুমুর ঘুম ভাঙানোর জন্য দুষ্টু বুদ্ধি আসলো মাথায় তার। সুমুর কোমর সমান চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, সেখান থেকে কিছু চুল হাতে নিল শেহরাজ। চুলগুলো দিয়ে সুমুর কানের কাছে সুড়সুড়ি দিতে লাগলো। সুমু প্রথমে কয়েকবার বিরক্ত হয়ে চুলগুলো সরিয়ে দিল। শেহরাজ একইভাবে বারবার বিরক্ত করাতে উঠে বসলো সুমু। শেহরাজ হাসতে হাসতে উঠে বসলো। শেহরাজ হাসতে হাসতে বলল, আগে জানতাম না বউকে জ্বালানো এত মজা। সুমু কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। সারা জীবন সে দেখলো ওয়াইফরা হাজবেন্ডদের জ্বালায়, কিন্তু এখন তার ক্ষেত্রে উল্টো, তার হাজবেন্ড তাকে জ্বালাচ্ছে। সুমু চোখ কচলাতে কচলাতে বলল, নামাজ পড়বেন না? পড়বো। চলো অজু করে আসি, তারপর আমি আবার জিম সেন্টারে যাব। দুজনে একসাথে উজু করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে রোজগারের মতন একে অপরের জন্য দোয়া করলো। শেহরাজ সুমুকে কাছে টেনে কপালে ঠোঁট চলো। সুমু জায়নামাজ ভাঁজ করে রাখলো। শেহরাজ জিম সেন্টারে যাওয়ার জন্য রেডি হতে গেল। সুমু বেডের উপর ফোন নিয়ে বসলো। শেহরাজ রেডি হয়ে এসে সুমুর কপালে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে ভাই সুইটহার্ট বলে বেরিয়ে গেল। সুমু কোরিয়ান ড্রামা দেখতে মন দিল। 5 মিনিট বাদে শেহরাজ আবারও রুমে ফিরে আসলো। সুমু ফোন রেখে বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। ফিরে এলেন যে, যাবেন না? ভাবছি আজ ওয়ার্কআউট বাড়িতেই করব। শেহরাজ একবার সুমুর দিকে তাকিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বলল, বাড়িতে? আজ চেস্ট ডে ছিল, তাই ভাবলাম বাড়িতেই করি। ও আচ্ছা, ওকে করেন। শেহরাজ গায়ের টি শার্টটা খুলে বলল। কাম সুইটহার্ট। তুমি এগিয়ে গেল, টি শার্ট সুমুর হাতে দিয়ে বলল, আমি পুশ আপ দিব, তুমি আমার পিঠের উপরে বসে বা শুয়ে থাকবে। আজ তোমার ওয়েট আমার ডাম্বেল হবে। সুমু ফ্রিকুচ গেল। আপনি এটার জন্য আজ বাড়িতে ওয়ার্কআউট করতে চাইছেন, তাই না? ইন্টেলিজেন্ট গার্ল। কথাটা বলে শেহরাজ মেঝেতে মিরর ডোরের সামনে গিয়ে পুশ আপ দেওয়ার জন্য রেডি হলো। সুমু আবার বেডের উপর গিয়ে বসে পড়ল। আমি এইসব পারবো না, আপনি দয়া করে জিম সেন্টারে যান। শেহরাজ উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সুমুর কাছে। সুমু বেডের অপর প্রান্তে গিয়ে বলল, আমি পরে যাব খান সাহেব, আর তার থেকেও বড় কথা, আমি আপনার শরীরের উপর পা দিতে পারবো না। আপনি আমার কত সিনিয়র বলুন তো, আর তার থেকেও বড় কথা, আপনি আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ডই তোমাকে বলছে আসো সুইটহার্ট, তুমি নর্মালি বসবে, আসো। আমি পড়ে যাব। পড়বে না, আসো। আপনার কষ্ট হবে। এই পর্যায়ে এসে শেহরাজ হেসে ফেল। সুমু মুগ্ধ নয়নে তার খান সাহেবকে দেখছে। শেহরাজ হাসির তালে তালে সুমুর কাছে এগিয়ে গেল। সুমু কিছু বুঝে ওঠার আগেই ধরে ফেললো সুমুকে। হাসি থামিয়ে পড়ল, তোমার থেকেও বেশি ওয়েটার এক একটা ডাম্বেল তুলি সুইটহার্ট, নাও কাম। সেটা সুমুকে বেড থেকে নামালো। মিরর ডোরের সামনে মেঝের উপর হয়ে শুয়ে সুমুকে চোখ দিয়ে ইশারা করলো পিঠের উপর উঠে বসার জন্য। সুমু অস্বস্তি অনুভব করলো, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কুইক সুইটহার্ট। সুমু উঠে বসলো শেহরাজের পিঠের উপর। শেহরাজের কাজ শক্ত করে ধরে বসে রইল। শেহরাজ কিছু একটা ভেবে সুমুকে নামতে বলল। সুমু হাঁপ ছেড়ে বাঁচার মতো নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। শেহরাজ মিররের মধ্যে দিয়ে সুমুর মুখটা দেখে আলতো হেসে বলল, ফোনটা নিয়ে আসো, আমি পুশ আপ দেওয়ার সময় মিরর ভিডিও নিবা। সুমুর আশায় পানি ফেলে দিল শেহরাজ। মুখটা গোমরা করে ফোনটা নিয়ে এলো সুমু। আবারও উঠে বসলো শেহরাজের পিঠের উপর। সুমু ব্যাক ক্যামেরা অন করল। শেহরাজ ধীরে ধীরে পুশ আপ দেওয়া শুরু করলো। প্রথম দিকে সুমু ভয় পেল, আস্তে আস্তে হাসি ফুটে উঠল সুমুর ঠোঁটে। শেহরাজ সুমুর হাসি মাখা মুখটা দেখে নিজেও আলতো হেসে পড়ল, ক্যান ইউ স্লিপ অন মি সুইটহার্ট? সুমু মৃদু হেসে জবাব দিল। শেহরাজ আলতো হেসে পুশ আপ অফ করে দিল। সুমু উঠে দাঁড়ালো। চিপসের প্যাকেট এনে শেহরাজের উপর চিত হয়ে শুয়ে পড়ল। শেহরাজ আবারও পুশ আপ দেওয়া শুরু করলো। সুমু চিপস খেতে খেতে বলল, ব্যাপারটা আমার কাছে খুব মজার লাগছে, কিন্তু আপনার কি কষ্ট হচ্ছে না? রিয়াজ ওয়েস মোর দ্যান ইউ, বাট টুডেস পুশ আপ আর গিভিং মি টুয়াইস as much strength as usual.
সুমু চিপসের প্যাকেটটা মেজের উপর রেখে শেহরাজের পুশ-আপ দেওয়া অবস্থায় উপর হয়ে শেহরাজকে জড়িয়ে ধরে শুয়ে বলল, আজ এত বেশি শক্তি বাড়ার কারণটা কি? ইউ সুইটহার্ট। সুমু আলতো হেসে চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরল তার খান সাহেবকে। 8টার দিকে দুজনে একসাথে নিচে নামলো ব্রেকফাস্ট করার জন্য। শেহরাজ অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে এসেছে। রিয়াজ আর শাহরুখ সকাল সকাল ব্রেকফাস্ট করে একজন টিউশনিতে তো আরেকজন একাডেমিতে চলে গেছে। ফিরোজা সোফায় বসে কার্টুন দেখছে ফোনে। বাকিরা সকলে ডাইনিং রুমে উপস্থিত। ঈশিতা আজ সকলকে খাবার সার্ভ করছে। শেহরাজ চেয়ারে বসে সুমুকে বসতে বলল। সুমু অস্বস্তি বোধ করলো, মৃদু স্বরে বলল, ঈশিতার সাথে খেয়ে নিব। অর্ণা খাতুন ভ্রুকুচকে তাকালেন। শেহরাজ কিছু বলার আগে তিনি বলেন, ঈশিতার সাথে খাওয়ার কি আছে? ও আচ্ছা, খান ম্যানশনে তো এখন আবার পলিটিক্স চলছে। যাই হোক, ঈশিতা এখনই খেতে বসবে, বাকি যারা আছে তারাও যেন বসে পড়ে। সুমু চুপচাপ বসে পড়ল। ঈশিতার উদ্দেশ্যেই বলল, ফিরোজা খেয়েছে? ভাইয়া বাড়িতে থাকলে ও ভাইয়াকে ছাড়া খায় না। কথাটা বলে ঈশিতা ফিরোজাকে আনতে গেল। সুমু চাপা সেরে শেহরাজকে বলল, যখন আপনারা ফিরোজার সম্পর্কে জানতাম না তখন কি ভাবতাম জানেন? ফিরোজা আমার মেয়ে। আপনি কিভাবে জানলেন? রাহিন বলেছিল। আর শুধু তুমি নও, আমার সব ফ্যান ফলোয়ার্সরা তখন এইটাই ভাবতো। স্বাভাবিক নয় কি? অবশ্যই স্বাভাবিক। আপনাদের দুজনের চেহারায় আংশিক মিল আছে। সময় হোক, এমন কিছু প্রিন্স আর প্রিন্সেস আসবে যাদের শুধু ফেস নয়, স্বভাব চরিত্রের সাথেও তোমার আর আমার অধিকার মিল থাকবে। সুমু মুচকি হেসে খাবারের দিকে মন দিল। ঈশিতা ফিরোজাকে আনলো। শেহরাজ ফিরোজাকে কোলের উপর বসিয়ে খাইয়ে দিতে লাগলো। আরিয়ান চোরা চোখে একবার সুমুর দিকে তাকালো। অর্ণা খাতুন খাবার চিবুতে চিবুতে শেহরাজের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা 3 ভাই একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবে? শেহরাজের কোনো কথা বলল না। শারবাজ অর্ণা খাতুনের দিকে তাকিয়ে বলল, কেন বড় মা, কোনো প্রয়োজন? গতকাল আমার বড় ভাইজান আমাদের সকলকে ইনভাইট করেছে। শেহরাজ বিয়ে করেছে, সেই উপলক্ষে উনি আজ রাত 8টায় একটা পার্টি থ্রো করেছেন। আমাকে কালকেই বলেছিল, কিন্তু কাল যা হলো তাই আর বলা হয়নি। মামু যে আমাদের জন্য পার্টির অর্গানাইজেশন করছে, এটা কি উনি আমার থেকে পারমিশন নিয়ে করেছে, নাকি একবারও আমাকে জিজ্ঞাসা করে করেছে? সব কিছু তোমার মতামত নিয়ে করতে হবে নাকি? অবশ্যই নিতে হবে। এখন কি আমি সেই ছোট শেহরাজ আছি যে তোমাদের সিদ্ধান্ত আমার উপরে চলবে? আমার আর আমার ওয়াইফের জন্য পার্টি থ্রো করছে, একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আজিব। রোজা খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, অর্ণা আমি পাপাকে বলে দিচ্ছি পার্টি ক্যান্সেল করে দিতে। খাতুন রোজার হাত ধরলেন। সব বস রোজা, তুই ভাইজানকে বারণ করবি না। রোজা রাগী স্বরে বলল, কেন বারণ করব না ফুপুমণি? তোমার ছেলে চেঞ্জ হয়ে গেছে, পাপা ওদের জন্য পার্টি রেখেছেন, আর তোমার ছেলে বলছে তার অনুমতি কেন নেওয়া হলো না। কই, আগে তো এমন ছিল না তোমার ছেলে। অর্ণা খাতুন শেহরাজের দিকে তাকিয়ে বলল, এটা তোমাদের বিয়ের গিফট, আর তিনি তো তোমাকে কল করেছিলেন সবটা জানানোর জন্য, তুমি কল পিক করনি। শেহরাজ টিস্যু দিয়ে ফিরোজার মুখ মুছে দিয়ে বলল, এত কথা শুনতে চাই না। আমি আর সুমু কোথাও যাচ্ছি না। যাচ্ছ না মানে? তাহলে পার্টি কাদের জন্য রাখা হয়েছে? সে বিষয়ে আমি কিছুই জানি না। তোমার ভাইকে কল করে না করে দাও। আর তাছাড়া আমার অফিসে কাজ আছে, এইসব পার্টি অ্যাটেন্ড করার মতো সময় আমার হাতে নেই। কথাগুলো বলে শেহরাজ ফিরোজার গালে ঠোঁট ছুঁয়ে ফিরোজাকে কোল থেকে নামিয়ে দিয়ে সুমকে আসছি বলে চলে গেল। অর্ণা খাতুনের ডাক কানেও নিল না সে। অর্ণা বেগম খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে সুমুর উদ্দেশ্যে বললেন, ওকে বোঝাও, আমার ছেলে তো এখন তোমার কথা ছাড়া আর কারো কথার দাম দেয় না, তাই ওকে বোঝাও। আমি আমার সম্মান তোমাদের জন্য নষ্ট করতে পারবো না। নিজেকে তো এই বাড়ির বউ বলে দাবি করো। তোমার মামা শ্বশুর সবাইকে ইনভাইট করে ফেলেছে, এখন তোমার মামা শ্বশুরের সম্মানের সাথে আমার সম্মানটাও জড়িয়ে আছে। আমার ভাই আর ভাইয়ের বউয়ের চোখের সামনে তোমাদের জন্য আমাকে যেন ছোট হতে না হয়। কথাগুলো বলে অর্ণা খাতুন চলে গেলেন। রোজাও চলে গেল অর্ণা খাতুনের পিছু পিছু। শারবাজের ফোনে কল আসতে সেও কোনো মতে খেয়ে আরবাজকে সাথে নিয়ে বেরিয়ে গেল। সুমু না খেয়ে বসে আছে। ঈশিতা সুমুর কাঁধে হাত রাখলো। সুমু তাকালো ঈশিতার দিকে। আরিয়ান সুমুর দিকে তাকিয়ে আছে। শাহবাজ সাহেব বলেন, কষ্ট পেও না মামুনি,
শেহরাজকে বোঝাও। অন্য সময় হলে আমি বারণ করতাম, কিন্তু কালকের ঘটনার জন্য এমনিতেই তোমার শাশুড়ি অনেক রেগে আছেন, আর সবাইকে নাকি ইনভাইট করা হয়ে গেছে। এখন এইটা রেপুটেশনের ব্যাপার, তুমি বোঝালে শেহরাজ বুঝবে। সুমু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, আপনারাও যাবেন বাবা? না মামনি, আমি তোমার ছোট বাবা, তোমার ছোট মা আর কেউ যাব না। আমাদের এইসব ভালো লাগে না। বাকিরা সকলে যাবে। একে একে সকলে নাস্তা করে উঠে চলে গেল। সুমু ফিরোজাকে সাথে নিয়ে নিজের রুমেই চলে গেল। ছাদে একা দাঁড়িয়ে বিকাল বিলাস করছে সুমু। বিকাল বিলাস নামটা তার রাখা। এই বাড়িতে আসার পর আজ প্রথম ছাদে পা রাখলো সে। বিকেলের আকাশটা সবসময় অপূর্ব সুন্দর লাগে সুমুর। এই সময়টাতে পাখিদের নিজ গন্তব্যে ফেরার তাড়া থাকে, পরিবেশটা হালকা শীতল আর চোখ ধাঁধানো সুন্দর থাকে। সুমু আপন মনে সমুদ্রের শান্ত পানির দিকে তাকিয়ে আছে এতক্ষণ। দোল খেতে খেতে এখন বোরিং ফিল করছে। শেহরাজদের বাড়ির ছাদটা খুব সুন্দর করে সাজানো, নানান রকমের ফুল আর ফলের গাছ দিয়ে সাজানো ছাদটা। ছাদের ঠিক মাঝখানে দোলনা রাখা, ছাদের ডান পাশে একটি আর্চ রাখা, পুরো আর্চটিকে ঘিরে আছে মাধবীলতা, ফুলের গাছ আর মরিচবাতি। আর্চটির সামনে রাখা আছে দুটি ডিভানের মধ্যে রাখা একটি সেন্টার টেবিল। ছাদের ডান পাশটায় গ্রিন গ্লাস কার্পেট বিছানো, দূর থেকে দেখতে একদম সবুজ ঘাসের মতোই লাগে। সুমু আপন মনে কিছু একটা ভাবছে। বিকেলের ফুরফুরে হাওয়াতে অবাধ্য চুলগুলো আর ওনাটা মুক্ত পাখির মতো উড়ছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন সুমুর চোখ আটকে ধরল। সুমুর ভাবনার মাঝে বাধা পড়লো। আলতো হেসে হাত দুটো একবার ছুঁয়ে বলল, ঈশিতা। সুমুর চোখ ছেড়ে দিয়ে পাশে এসে দাঁড়িয়ে বলল, কিভাবে বুঝলে? তোমার শরীর থেকে ফ্রেন্ড একটা স্মেল পাই আমি। ফ্রেন্ড স্মেল? ইন্টারেস্টিং তো। তা আর কার থেকে কিসের স্মেল পাও তুমি? যেমন ধরো, আমার খান সাহেবের শরীর থেকে হাজবেন্ড স্মেল পাই, শাশুড়ির থেকে শাশুড়ি, রিয়াজের থেকে মিনি ফ্রেন্ড, আরো অনেক আছে। ঈশিতা হাসলো সুমুর ফানি কথা শুনে। সে ভেবে বলল, ঈশিতা কই, আমি তোমার হাজবেন্ডের থেকে এমন কোনো স্মেল পাই না। ভালো করে অনুভব করার চেষ্টা করো, তুমিও পাবে। আচ্ছা করব, কিন্তু তুমি না ঘুমিয়ে এখানে কি করো? বিকাল বিলাস করছি। বিকাল বিলাস? তোমার এই বিকাল বিলাসের সাথে যদি এক কাপ চা বা কফি হয় তাহলে কেমন হবে? জমে যাবে, তবে চা হলে। তাহলে তুমি থাকো, আমি চা নিয়ে আসছি। তুমি একা কেন যাবে? আমিও যাই, চলো। না সুমু, তুমি এবারে রুলস ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হাসি মুখে ছাদ ত্যাগ করলো। সুমু আবারও সমুদ্রের পানির দিকে তাকালো। মিনিট খানেক বাদে আবারও কেউ সুমুর চোখ আটকে ধরলো। সুমু আলতো এসে পড়ল, ঈশিতা আবারও। তবুও ছাড়লো না সুমুর চোখ। সুমু হাতজোড়া ছুঁয়ে দেখলো মুহূর্তে সুমুর হাসি নিভে গেল। হাতজোড়া মালিক সুমুর চোখ ছেড়ে দিল। সুমু পেছন ফিরে তাকিয়ে ভয়ে কিছুটা পিছিয়ে গেল। সামনে তাকিয়ে বুকে ফু দিয়ে বলল, এসব কি ধরনের অসভ্যতা? আর আপনি এখানে কি করছেন? আরিয়ান সুমুর পাশে এসে দাঁড়ালো। সুমু সরে গিয়ে কিছুটা দূরে দাঁড়ালো। আরিয়ান ঠোঁটে হাসি ছুড়ে বলল, আমি ছাদে ঈশিতা আসার পরেই এসেছি। তোমরা আমাকে লক্ষ্য করোনি, কারণ আমি আর্চের ওই সাইডে ছিলাম। তখন শুনলাম তুমি নাকি মানুষের শরীরের স্মেল অনুভব করে বলে দিতে পারো আসলে সে কে। তাই আমিও একটু ট্রাই করে দেখলাম আর কি, কিন্তু তুমি তো পারলে না। কিছু অনুভূতি আমরা আমাদের খুব প্রিয় আর কাছের মানুষদের ক্ষেত্রে অনুভব করি। তাহলে কি আমি তোমার কাছের মানুষ না? অবশ্যই। কথাগুলো বলে সুমু চলে এলো ছাদের দরজার কাছে। আসতে ঈশিতার মুখোমুখি হলো। ঈশিতা আলতো এসে বলল, চলে যাচ্ছ যে? সুমু চুপ করে দাঁড়িয়ে রইল। ঈশিতাকে সামনে তাকিয়ে দেখলো আরিয়ান তাদের দিকে তাকিয়ে আছে। ঈশিতা চাপা স্বরে বলল, আরিয়ান ভাইয়া এখানে কি করছে? জানি না, চল রুমে যাই। সুমু ঈশিতার হাত ধরে নিচে চলে এলো। দুজনে মিলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঈশিতা সুমুর হাতে চায়ের কাপ দিল। সুমু কাপটা হাতে নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। ঈশিতা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি হয়েছে সুমু, কোনো সমস্যা? তখন সকলে মিলে ওনাকে বোঝাতে বলল, রাত 8টায় আমাদের যেতে বলা হয়েছে, এখন 4টা 10 বাজে। আমি কিছুতেই বুঝতে পারছি না ওনাকে কিভাবে রাজি করাবো। দেখো সুমু, সকলের ধারণা ভাইয়া তোমার কথা শুনবে, আমারও তাই মনে হয়। তুমি একবার চেষ্টা করে দেখো। আচ্ছা একটু দাঁড়াও। সুমু
রুমে এলো। বেডের উপর থেকে ফোনটা নিয়ে আবারও বেলকনিতে গিয়ে সিরাজকে কল করলো। রিং হতেই সিরাজ কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম খান সাহেবা। ওয়ালাইকুম খান সাহেব। তো ম্যাডাম হঠাৎ কল করলেন যে? সুমু কিছুটা সময় নিয়ে বলল, অফিসে কি অনেক কাজ? কেন বলুন তো ম্যাডাম? ওই আসলে আমার ভালো লাগছে না আপনাকে ছাড়া। আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন? এই ধরুন 6টার দিকে। পারবো, কিন্তু ভালো লাগছে না কেন? ফিরোজা, ঈশিতা ওরা কোথায়? ঈশিতা আমার কাছেই আছে আর ফিরোজা ঘুমাচ্ছে। কিন্তু ভালো না লাগার কারণটা আপনি। তাই নাকি ম্যাডাম? হাজবেন্ডকে এত মিস করছেন আপনি? আর তাছাড়া আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন ম্যাডাম। এখন না, আপনি আগে বাড়িতে আসুন, তারপর বলবো। ওকে সুইটহার্ট, আমি 6টার আগেই চলে আসবো। সত্যি? 3 সত্যি। আচ্ছা, তাহলে আপনি এখন কাজ করুন, আমি রাখছি। ওকে, সি ইউ, বাই। বাই। কল কেটে দিল সোমো। হাসিমুখে ঈশিতার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি বাসায় আসার জন্য রাজি হয়েছে, কিন্তু পার্টিতে যাবার জন্য কি রাজি হবে? ঈশিতা সুমুর হাত ধরে বলল, হবে সুমু, তুমি বললে অবশ্যই হবে। সুমু ভারী দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক বসালো। 5:40 বাড়িতে ফিরল শেহরাজ। সুমুর রুমের মধ্যে ফিরোজা আর রিয়াজের সাথে বল নিয়ে খেলছে। শেহরাজকে রুমে আসতে দেখে রিয়াজ ফিরোজাকে নিয়ে অন্য রুমে চলে গেল। শেহরাজ সুমুর কাছে এসে বলল, দেখলে আমার ছোট ভাইটা কত ম্যাচিওর। আপনি যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আর হ্যাঁ, আপনি কি এখন কিছু খাবেন? না, লাঞ্চ তো বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তুমি খেয়েছো? ওকে, শাওয়ার নিয়ে আসি, দেন শুনবো তোমার কথা। আচ্ছা। শেহরাজ চলে গেল শাওয়ার নিতে। সুমু বেডের উপর বসে অপেক্ষা করতে লাগলো। 15 মিনিট বাদে শেহরাজ চুল ছাড়তে ছাড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ওয়ার্ড্রোব থেকে টি শার্ট আর ট্রাউজার পরে চুল ছাড়তে ছাড়তে সুমুর পাশে গিয়ে বসলো। বলো সুইটহার্ট, কি বলতে চাও? বলবো, তবে আপনি রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু? তাহলে থাক, বলার দরকার নেই। সুমু মাথা নিচু করে বসে রইল। শেহরাজ সুমুর হাতের উপর হাত রেখে বলল, নির্ভয়ে বলো, আমি রাগ করব না। যদি করেন তাহলে আদর করে রাগ ভাঙিয়ে দিও। আমাদের পার্টিতে যাওয়া উচিত। আম্মুর সম্মান জড়িয়ে আছে এখানে। আপনি আর না করবেন না, প্লিজ চলুন। শেহরাজ উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের চুল ঠিক করতে করতে বলল, এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। অন্য কিছু বলার থাকলে বলতে পারো। কেন শুনতে চান না? আম্মুর সম্মানের কথা একবারের জন্য ভাবুন। সুমু প্লিজ, বললাম তো যেতে চাই না। প্লিজ এই টপিকটা চেঞ্জ করো। কি সমস্যা আপনার? কেন যেতে চান না? সেটা তুমি বুঝবে না। বুঝিয়ে বলুন। তোমার এত বোঝার দরকার নেই। সুমু কিছুক্ষণ তাকিয়ে রইল শেহরাজের দিকে। কোনো কথা না বলে চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রইল। শেহরাজ তাকালো সুমুর দিকে। ভারী দীর্ঘশ্বাস ফেলে বেডের উপরে উঠে বসে পেছন দিকে জড়িয়ে ধরলো সুমুকে। সুমু ছাদ করে উঠলো। শেহরাজ আবার জড়িয়ে ধরলো সুমুকে। সুমু উঠে যেতে নিলে শক্ত করে জড়িয়ে ধরে বলল, গেলেও তুমি খুশি হবে? হয়তো, তবে আপনি যখন চাইছেন না তাহলে থাক। কিন্তু আমার কাছে তো আমার সুইটহার্টের চাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। সুমু চুপ করে রইল। শেহরাজ আবার বলল, সময় মতো রেডি হয়ে নিও। সুমু খুশি হয়ে শেহরাজের দিকে তাকালো। শেহরাজ ফোন আসাতে শক্ত করে জড়িয়ে ধরলো শেহরাজকে। 7টার দিকে বাড়ির প্রায় সকলে রেডি হয়ে নিচে নামলো। সকলের সাথে অনন্যা খাতুনও যাচ্ছেন। 5:30 সকলে রেডি। ঈশিতা ফিরোজাকে রেডি করে নিচে নামলো। ঈশিতার পরনে ব্ল্যাক সিল্কের শাড়ি, ফিরোজার পরনে গোল লং ফ্রক। ফিরোজাকে পুরো পুতুলের মতো করে সাজিয়ে দিয়েছে ঈশিতা। শারবাজ ঈশিতাকে কোলে তুলে নিল। বাড়ির সকল পুরুষ সদস্য পরনে ব্ল্যাক ব্লেজার। আরিয়ান আর রোজা বিকেলের দিকেই চলে গেছে তাদের বাড়িতে। সুমু আর শেহরাজ এখনো নিচে আসেনি। অনন্যা খাতুন বলেন, যাদের জন্য পার্টি তারাই কই, আমরা অলরেডি অনেকটা লেট। শাহবাজ সাহেব অনন্যা খাতুনকে আঙুল দিয়ে ইশারা করল। অনন্যা খাতুন তাকালেন সিঁড়ির দিকে। শেহরাজের সুমু হাত ধরে নিচে আসছে। দুজনের ঠোঁটে মিষ্টি হাসি। শেহরাজ বরাবরের মতো পরনে ব্ল্যাক ব্লেজার, সুমুর পরনে বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা। দুজনকে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। অনন্যা খাতুন মুগ্ধ হয়ে তার ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে তিনি বললেন, মাশাআল্লাহ। শাহবাজ সাহেব বড় চোখ করে তাকালেন তার বউয়ের দিকে। অনন্যা খাতুন স্বামীর দিকে তাকিয়ে বলেন, কি সমস্যা তোমার? না, একটু আগে কিছু একটা শুনলাম, মনে হলো। কি শুনছো? মাশাআল্লাহ টাইপ কিছু।
ভুল শুনছো তুমি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ঈশিতা সুমুর কাছে গিয়ে সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল। ইউ আর লুকিং সো গর্জিয়াস। সুমু মুচকি হেসে বলল। থ্যাংক ইউ ঈশিতা, তোমাকেও খুব সুন্দর লাগছে। ফিরোজা দৌড়ে এলো সুমুর কাছে। সুমু হাত চুমুরে বসলো ফিরোজার সামনে। ফিরোজা সুমুর গায়ে চুপ করে চুমু খেয়ে বলল। মিথ্যে এতটা বলে। সুমু ফিরোজাকে বুকে জড়িয়ে নিল। শেহরাজ ফিরোজাকে কোলে তুলে নিল। অর্ণা বেগম সকলকে তাড়া দিলেন বেরোনোর জন্য। শেহরাজ শারবাজের উদ্দেশ্যে বলল। ঈশিতা, আবরাজ আর ফিরোজা আমাদের গাড়ি যাক। তুই মম, শাহরুখ আর রিয়াজকে নিয়ে আয়। শারবাজ সম্মতি জানিয়ে বাসা থেকে বের হলো। সুমু শাহবাজ সাহেব, শেহজাদ সাহেব আর আফিয়া খাতুনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। শেহরাজ ড্রাইভিং সিটে বসে সুমু শেহরাজের পাশের সিটে বসেছে। ঈশিতা, আরবাজ আর ফিরোজা ব্যাক সিটে বসেছে। গাড়ি চলছে নিজ গতিতে। চৌধুরী ম্যানশনে পৌঁছতে শেহজাদের ৪৫ মিনিট লাগবে। সুমু রাতের শহর দেখতে ব্যস্ত। সিরাজ খুব দক্ষ হাতে ড্রাইভিং করছে। গাড়ির মধ্যে মৃদু আওয়াজ, যারা সা দিল মে দে জাগাতো গান বাজছে। সিরাজ, আরবাজ আর ফিরোজা গানের তালে তালে সুর মেলাচ্ছে। পাতার ঘরে আজ খুশির জোয়ার নেমেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাসছে সেই মানব। আয়নাতে আরো একবার নিজেকে দেখে বললাম। তুমি শিওর যে ওরা পার্টির জন্য বাসা থেকে বেরিয়েছে? ইয়েস বস, আমাদের লোকেরা ওদের বেরোতে দেখেছে। গুড। তোমাদের কি করতে হবে মনে আছে তো? ইয়েস বস। শুধু ইয়েস বস করো না, কাজটা আমার হওয়া চাই। হয়ে যাবে বস। গুড। আবার অট্ট হাসিতে মেতে উঠলো সেই মানব। আয়নাতে আরো একবার নিজেকে দেখে বেরিয়ে গেল পার্টির উদ্দেশ্যে। চৌধুরী ম্যানশনে আজকের রাত যেন কোনো রাজকীয় সিংহাসনের উৎসব। ঝাড়বাতির আলো ঝকমক করছে প্রতিটি কোণা। শেহরাজদের গাড়ি এসে থামলো চৌধুরী ম্যানশনের সামনে। শেহরাজের সকলে গাড়ি থেকে নামলো। অনন্যা খাতুন সকলকে দাঁড়াতে বলে বাড়ির ভেতরে গেল। শেহরাজ শারবাজকে বলল। ওরা ভেতরে। আইয়ুবরা কই? মামু, ইনভাইটের দায়িত্ব কাকে দিয়েছিল? আরিয়ানকে। শেহরাজ আর কিছু বলল না। স্যান্ডি আসতে স্যান্ডিকে একটু সাইডে চলে গেল শেহরাজ। অর্ণা বেগম আবার ফিরে এলো। সাথে এলো মৌসেন আর আফতাব চৌধুরী। সুমু দুজনকে সালাম দেয়। আফতাব চৌধুরী ভদ্রতার সহিত উত্তর দেন। সুমুকে দেখে মৌসেন সুমুর কাছে গিয়ে দাঁড়ায়। সুমুর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পরখ করলো মৌসেনকে। সাজে গোজে অ্যাটিটিউড এখনো ঠিক সিনেমার হিরোইন। হালকা হাসি দিয়ে এগিয়ে এসে বলল। তুমি তাহলে সেই মেয়ে যার জন্য শেহরাজ বেটা আমার রোজাকে বাদ দিয়ে তোমাকে নিজের বউ করলো? সুমু নম্র হেসে উত্তর দেয়। আমি যতদূর জানি খান সাহেব রোজা আপুকে নিজের বোনের চোখে দেখে। মৌসেন ঠোঁট বাঁকি হাসে। তার হাসিতে মিষ্টি পিস ব্যঙ্গ করে বলে। তবে তোমার মতো সাধারণ মেয়েদের ওপরে তো এখনকার ছেলেদের নজর পড়ে না। তাহলে তুমি কিভাবে শেহরাজ বেটার মনে জায়গা করে নিলে? সুমু কিছু বলতে চাইল, কিন্তু শেহরাজ তখন পাশে এসে দাঁড়ায় ঠান্ডা গলায় বলে। সাধারণ আর খাঁটি এই দুটো জিনিস একসাথে থাকলে তার সবচেয়ে দুর্লভ হয় মামিমণি। মৌসেন হালকা থতমতকে সরে যায়। নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে বলে। যাক, ভেতরে এসো, সবাই অপেক্ষা করছে আজকের পার্টির মূল চরিত্রদের দেখবে বলে। আফতাব চৌধুরী বলল। অনন্যা, তুই সিরাজ বেটার সুমু আম্মিকে নিয়ে বাড়ির পিছনে দরজা দিয়ে উপরে চলে যা। ওদের স্পেশালভাবে সকলের সামনে প্রেজেন্ট করা হবে। আর বাকিরা আমার সঙ্গে আসো। অন্না বেগম ভাইয়ের কথায় সম্মতি জানায়। সুমুর অস্বস্তি অনুভব হচ্ছে। সেটা সুমুর হাত শক্ত করে ধরে নিচু করে ফিসফিস করে বলল। তোমার গায়ে কেউ আঁচড় দিতে চাইলে আগে আমায় পেরোতে হবে সুইটহার্ট। কে আঁচড় দেবে আমার গায়ে? কেউ না, আসো। সুমু ছোটে হালকা হাসি ফোটে, কিন্তু চোখ জলজল করছে। একটা অভিমান, একটা গোপন অভ্যন্তরীণ শক্তি। তাকে কেউ পছন্দ করুক তবে তার পাশে তাকে কেউ পছন্দ না করুক তবে তার পাশে তার খানসা পাচ্ছে। এইটুকুই তার রাজ্য। চৌধুরী ম্যানশনে যেন আলো সমুদ্র ভেসে যাচ্ছে। ঝকঝকে সন্ধ্যা, পোশাক, বিলাসী গেস্টরা আর ক্যামেরার ঝলকানি সব মিলিয়ে যেন এক স্বপ্নের রাজপ্রাসাদ। দূরে দাঁড়িয়ে মৌসেন অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। আরিয়ান তার বেস্ট ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছে। রোজা ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। পার্টিতে প্রবেশ করেছে একজন।
পার্টিতে প্রবেশ করে এক একজন, পরনে কালো স্যুট, ঠান্ডা মুখ, চোখে মুখে ভয়ানক নীরবতা। রায়ান চৌধুরী, আরিয়ানের বেস্ট ফ্রেন্ড। আরিয়ান রায়ানকে দেখে উঠে তার আলতো হেসে বলল, আজ দেখতে পাবি তাকে? আর তাই এই পার্টিতে আসা আমার। দুই ফ্রেন্ড মিলে আড্ডায় পৌঁছে গেল। শেরবাজরা এসে আয়ুবদের সাথে যোগদান করেছে। অনন্যা বেগম নিজের ছোট ভাই আদনান চৌধুরী আর তার ওয়াইফ রুহি খাতুনের সাথে কথা বলছেন। মৌসেন সকলের অ্যাটেনশন পাওয়ার জন্য হাতে মাইক্রোফোন নিয়ে বললেন, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা সকলে জানেন আজকের পার্টি দুজন বিশেষ মানুষের জন্য। তারা কিন্তু অলরেডি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তাহলে আর অপেক্ষা না করি, চলুন ডেকে নেই তাদের। মৌসেন একটু থেমে এমসি মাইক্রোফোনে আবার বলতে শুরু করলো, অ্যান্ড নাও দ্য মোমেন্ট উই হ্যাভ অল বিন রাইটিং ফর প্রেজেন্টিং মিস্টার অ্যান্ড মিসেস শেহরাজ খান। আলো নিভে যায়, হালকা মিউজিক বাজে, একটা রাজকীয় পিয়ানোর স্বর। আলো ফিরে আসতেই দেখা যায় সুমু ধীরে ধীরে নেমে আসছে মার্বেল সিঁড়ি বেয়ে। পরনে বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা, মাথায় হালকা সিম্পল চিকলি, গলায় শেহরাজের দেওয়া হিরের নেকলেস। সেরা সুমুর দিকে হাত বাড়িয়ে দেয়। সুমু একটু হেসে তার হাতে হাত রাখে, দুজনের ঠোঁটে হালকা হাসি। পার্টিতে উপস্থিত সকলে ওদের দিকে তাকিয়ে আছে। ক্যামেরাম্যান ফটো তুলতে ব্যস্ত। আরিয়ান সুমুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। রোজা রাগী চোখে সুমুর দিকে তাকিয়ে আছে। চৌধুরী ম্যানশনের ভেতর ভেসে বেড়াচ্ছে মৃদু গান, ভায়োলিন আর পিয়ানোর সূক্ষ্ম সুর। ডান্স ফ্লোরের উপর তৈরি হয় ছোট্ট একটা র্যাম্প। সঙ্গীত বদলায়, একটা রোমান্টিক স্লো বিটের টাক্স শুরু হয়। রাপ্তা রাপ্তা ধোয়ার মধ্যে ধীরে ধীরে সুমুর হাত ধরে র্যাম্পে উঠে আসে শেহরাজ খান। দুজনের একসাথে হাঁটার সময় সুমুর চুল উড়ে গিয়ে শেহরাজের চোখের সামনে পড়ে যায়। শেহরাজ সুমুর চুল সরিয়ে দেয়, ব্যাস ক্লিক। ক্যামেরার ফ্ল্যাশে মুহূর্তটাই বন্দী হয়ে যায়। অতিথিদের করতালি ভেসে ওঠে, কিন্তু কিছু চোখ থাকে খাটার মতন। তবু ওই রাত্রির আলোয় সবার চোখ আটকে থাকে একটাই দৃশ্যই, তাদের হাতে হাত রাখা, দুজনের চোখে চোখ রেখে হেঁটে আসা। স্যান্ডি দূরে দাঁড়িয়ে সিকিউরিটি চেক করছে আর একই সাথে চোখ রাখে চারপাশে, কারণ তার স্যার অনুমান এই জাঁকজমক রাত্রির ভেতরে একটা অন্ধকার লুকিয়ে আছে। আরিয়ান তাকিয়ে আছে সুমুর দিকে। রায়ান মৃদুস্বরে বলল, শেহরাজ উইকনেস। কিছু বললি? রায়ান তাকালো আরিয়ানের দিকে, আলতো হেসে বলল, না। দেখেছিস, এই সেই নারী। দেখলাম। মৌসেন মাইক্রোফোন শেহরাজের হাতে দিল। শেহরাজ আলতো হেসে মাইক্রোফোন হাতে নিয়ে সুমুর দিকে তাকিয়ে বলল, আমার কিছুই বলার নেই। আজ আমি আমার ওয়াইফের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার অহংকার। সবার সামনে সুমু একটু লাজুকভাবে হেসে পড়ল, আর আপনি আমার সাহস খান সাহেব। সকলে আবারও করতালি দিল। মৌসেন রোজার কাছে গিয়ে বলল, এই মেয়ে নাকি বিডির কোনো গ্রাম থেকে উঠে এসেছে। কই, দেখে তো তেমনটা মনে হয় না। এত এত লাইট, ক্যামেরার সামনেও এই মেয়ে এতটা স্মার্টলি আছে কিভাবে? জানি না মম, তবে আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? সুমুর জন্য সফট ড্রিঙ্কস পাঠাই, অ্যালকোহল মিশিয়ে। ড্রিঙ্কস খেলে সুমু মাতাল হয়ে সিনকেট করবে। এতে এসকের মান সম্মান নষ্ট হবে আর এসকে সুমুকে ছেড়ে দিবে। মৌসেন রাগী চোখে মেয়ের দিকে তাকালেন, বললেন, এইসব চিপ আইডিয়া কিভাবে আসে তোমার মাথায়? এই পার্টি ভর্তি ক্যামেরা, আমাদের বাড়িতেও ক্যামেরা আছে। শেহরাজের বেশি সময় লাগবে না তোমাকে খুঁজে বের করতে। তাহলে কি করব মম? এই সুমুকে আমার একদম সহ্য হচ্ছে না। আপাতত কিছু করতে হবে না। মৌসেন এগিয়ে গেল সুমুর কাছে, সাথে রুহি খাতুনও গেলেন। দুজনেই সুমুকে ডায়মন্ডের নেকলেস উপহার দিলেন। সুমু হাসি মুখে তাদের উপহার গ্রহণ করল। গেস্টরা র্যাম্প এন্ট্রির পর এখন একে একে এসে শুভেচ্ছা জানালো নবদম্পতিকে। প্রচুর গিফট দিল সকলে। সুমু একটু আড়ষ্ট, কিন্তু হাসিটা মুখে ধরিয়ে রেখেছে। শেহরাজ ঠিক পাশে দাঁড়িয়ে আছে, প্রতিটি পলকে পাহারাদারের মতন। আয়ুবরা ডাক দিতেই শেহরাজ সুমুর কাছে, ঈশিতা আর ফিরোজাকে রেখে আয়ুবদের কাছে গেল। শেহরাজ চলে যেতে সুমুর কাছে এগিয়ে আসে একজন লম্বা সুদর্শন ছেলে, আরিয়ান চৌধুরী। আরিয়ানের পরনে আজ কোরিয়ান ব্লেজার, কোরিয়ান স্টাইল হেয়ার
চোখে কালো রিমলেস চশমা, মুখে আত্মবিশ্বাসী হাসি, হাতে ওয়াইনের গ্লাস। গিয়ে দাঁড়ালো একদম সুমুর কাছে। সুমু একটু অপ্রস্তুত হয়ে পেছনে সরে যায়। আরিয়ান একবার ঘাড় কাত করে হেসে তাকায় শেহরাজের দিকে, তারপর সুমুর দিকে তাকিয়ে বলল, ফাইনালি চৌধুরী মেনশনে আমাদের নতুন রানীর আগমন। ওয়েলকাম বিউটিফুল। আরিয়ানের কথায় ভদ্রতা থাকলেও চোখে ভদ্রতা নেই। সেই নিঃশব্দ চাহনি যেন চাহনির শরীরকে গভীরভাবে পরখ করছে। সুমু একটু অস্বস্তিতে পড়ে যায়। সে নম্রভাবে বলে, ধন্যবাদ। সিরাজ তখনই একটু এগিয়ে আসে, তার শরীরের অবস্থান বদলে দেয়। সুমুর একদম সামনে এসে দাঁড়িয়ে পড়ে যেন ঢাল হয়ে। রিল্যাক্স ব্রো, জাস্ট সেইং হাই। তবে সত্যি বলছি, তোর পছন্দ বেশ অন্যরকম। আরিয়ান একটু হেসে বলল, সে পছন্দ নয়, ও আমার আত্মা।